ব্রেকফাস্টের পর শুভ্রর সাথে বেরিয়েছে আদ্র। বাপের বিজনেসে সে মাথা ঘামায় না। নিজের চাওয়া আর স্বপ্নটাকেই প্রায়োরিটি দিয়েছিল সে। ইচ্ছে ছিল প্রফেসর হওয়ার, আর সেটাই হয়েছে প্রচেষ্টা থেকে। বিজনেস পুরোপুরি শুভ্রর হাতে। ভবিষ্যতে আদ্র যোগ হবে কিনা সন্দিহান। আর ছোট ছেলের তো কোনো কথাই নেই, তার উপর আশা নেই বিন্দু মাত্র। হিসেবের খাতার বাইরে সে, ছন্ন ছাড়া তার জীবন। কিভাবে চলবে না চলবে তা নিয়ে চিন্তা নেই। তোফায়েল কাবির বরাবর আদ্রকে নিজেদের বিজনেসে যুক্ত হতে বলেন। তার আর তৌসিফ কাবিরের বয়স বাড়ছে, আর কতদিন সামলাবেন এসব। যদিও শুভ্রই সব সামলায়, তারা কেবলই ডান হাত আর বাম হাত। দুই কর্তা অফিসে যাওয়া ছেড়ে দিলে সব ধকল এসে পড়বে শুভ্রর উপর। একা একা কত কি করবে সেই ছেলে। আদ্রকে কাজে লাগাতে চান তোফায়েল কাবির। শুরুতে ছেলের লেকচারার হওয়া নিয়ে তিনিও খুশি ছিলেন, তখন মেনেও নিয়েছিলেন। তবে ইদানিং বেঁকে বসেছেন তিনি। আদ্রকে অফিসে জয়েন করার জন্য তাগাদা দিচ্ছেন কথায় কথায়। আদ্র এতে বিরক্ত। ওকে ভার্সিটিতে থাকতে হয় সকাল 9:30 থেকে দুপুর 1টা পর্যন্ত। বাদবাকি সময় মোটামুটি ফ্রি সে। আজ ভার্সিটি ছিল না। তোফায়েল কাবিরের চাপ সহ্য করতে না পেরে আজ অফিসে বেরিয়েছে বাধ্য হয়ে। এতে বাবা খুশি হলেও সে একদমই খুশি নয়। জোরপূর্বক বাপের চাওয়াটাকে প্রাধান্য দিচ্ছে কেবল। কাবির গ্রুপ অফ ইন্ডাস্ট্রিতে বর্তমান চেয়ারম্যান তৌসিফ কাবির, তবে তিনি নামমাত্র। শুভ্রকে সঁপে দেওয়া হবে সবটা। শুভ্রর আলাদা কেবিন, সেখানেই থমথমে মুখে বসে আছে আদ্রিয়ান কাবির আদ্র। চেয়ারের হাতলে কনুই ঠেসে চিবুক স্লাইড করছে এক আঙ্গুলে, চোখে মুখে বিরক্তির ভাঁজ। এখানে এসেই বা কী করবে ও? বিজনেস নিয়েও ভাবে না, ভাবতে চায় না, মাথা ঘামাতে চায় না এসবে। ওর আলাদা পার্সোনালিটি আছে, কেবল সেটাতেই ফোকাস করতে চায়। কিন্তু তোফায়েল কাবির তা চান না। কোনো ছেলেকে নিজের প্রতি বাধ্য করতে পারেননি তিনি। বাবা হিসেবে এটা তার বিরাট আফসোস। রৌদ্রের বাধ্যতা অকল্পনীয়, কিন্তু আদ্রের ক্ষেত্রে তো তা নয়। তার একটা ছেলে অন্তত পারিবারিক বিজনেসে জয়েন হোক, এটাই তার চাওয়া। আদ্র বিব্রত। আসার পর ঘটা করে ছেলেকে অফিসে সবার সামনে পরিচয় করিয়ে দিয়েছেন তোফায়েল কাবির। ওর জন্য নেম প্লেটও তৈরি করিয়েছেন। ইতিমধ্যে ছেলের আলাদা কেবিনও সাজানো হয়েছে। আদ্রের দ্বিমত বিমুখতা বুঝে শুভ্র মুখ খুলল। এত ভাবছিস কেন? বাবাই যখন চাইছে তুই বিজনেসে জয়েন কর, তখন তার অবাধ্য হওয়াটা উচিত হবে কি? সবসময় বাধ্য হয়ে আসতে আসতেই অবাধ্যতা ভুলে গেছি ভাইয়া। যদি রুডির মতো বেপরোয়া অবাধ্য হতাম, তাহলেই হয়তো ভালো হতো। অন্তত নিজের চাওয়াটাকে প্রায়োরিটি দিতে পারতাম সবার বিরুদ্ধে গিয়ে। আমি বিজনেস চাই না, আমি যা করছি তাই করতে চাই। বিজনেস নিয়ে কোনো আইডিয়া নেই আমার। আইডিয়া কি শুরুতে আমার ছিল নাকি? আমি কি খুব বুঝতাম এসব? ধীরে ধীরে বুঝেছি, তুইও ঠিক বুঝবি। বুঝতে চাই না আমি, তুমি তো আছোই। আমাকে কি খুব প্রয়োজন এখানে? আমি যেমন আছি তেমনটাই থাকতে দাও না আমায়। আদ্রের কণ্ঠে তিক্ত বিরক্তি। শুভ্র নিজের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ভাইয়ের পাশে দাঁড়িয়ে কাঁধে হাত রেখে ঠান্ডা স্বরে বলল, তোরা দুই ভাই কিন্তু অভিন্ন। একজন কেবল প্রকাশ করিস, অন্যজন চেপে রাখিস। বাবাইয়ের কথার গুরুত্ব দিয়েও দিস না তোরা। এজন্যই কিন্তু বাবাই এতটা কঠোর তোদের উপর। সন্তানদের বাধ্য করতে পারলে পিতারা আর কিচ্ছু চায় না। কিন্তু তোরা দুটোই অবাধ্য হয়েছিস। বাধ্য হতে পারিস না বলেই বাবাইকে এতটা রুড মনে হয় তোদের কাছে। এখন সবটা তোর হাতে, ভেবে দেখ কি করবি। আদ্র সবটা শুনে অফিস থেকে হনহনিয়ে বেরিয়ে এসেছে। মাথায় ঘুরপাক খাচ্ছে সব কিছু। একদিকে স্বপ্ন, অন্যদিকে বাপের ইচ্ছে। কি করবে এখন? দুটোর মধ্যে যে কোনো একটা বেছে নিলে অপর দিকটা ঝাপসা হয়ে যাবে।
চরম রাগ উঠছে মাঝে মাঝে। গাড়িতে উঠে বসে কঠোর ভঙ্গিতে গাড়ি স্টার্ট করলো সে। চোয়াল শক্ত। রেগে মেগে গাড়ির স্পিড বাড়ালো। ব্যস্ত রাস্তা পেরিয়ে নামলো ফাঁকা রাস্তায়। বিকেলের মিঠে রোদ ঝিমিয়ে এসেছে। রাস্তা মোটামুটি ফাঁকা। নির্জন রাস্তা। মানুষজন যারা আছে তারা পায়ে হেঁটে চলাচল করছে। গাড়িও কম এই রাস্তায়। আদ্র স্পিড কিছুটা বাড়িয়ে স্টিয়ারিং চেপে ধরেছে। মস্তিষ্ক দগদগে হয়ে উঠেছে রাগে। ভীষণ রাগ লাগছে। সে সর্বদা শান্ত। রাগ প্রকাশ করে না বলে কি রাগ নেই নাকি? কেবলই রাগটা গুমড়ে রাখতে পারে ভেতর ভেতর, উজাড় করতে পারে না অবাধ্য হয়ে। গাড়ির এসিতেও ঘামছে সে। চোখ লাল। চিবুকের ধারে চিকচিকে বিন্দু বিন্দু ঘাম। গাড়ি চলছে পুরো দমে। ফাঁকা রাস্তা হওয়ায় সেভাবে বেগ পোহাতে হচ্ছে না। তবে আকস্মিকার চলমান গতি ধরে রাখা গেল না। হুট করে গাড়ির সামনে কেউ একজন আসতেই ভরকালো আদ্র। কপালের ভাঁজ মিলিয়ে চট করে ব্রেক কষল অগত্যা। সামনের জন বোধহয় রাস্তা পার হচ্ছিল। আদ্রের গাড়িটার ব্রেক পড়ার পর গিয়ে থামল সেই জনার কাছ ঘেঁষে। ভয়ে তটস্থ হয়ে সেই জনাও থেমেছে সহসা। তাৎক্ষণিক শরীর খিঁচে নিয়ে গলায় চিবুক নামিয়েছে। ভীত সন্ত্রস্ত হয়ে বুজে নিয়েছে দুই চোখ। অঘটন ঘটার আগেই গতিরোধ করতে সক্ষম হয়েছে আদ্র। গ্লাস ভেদে সামনে তাকালো সে। একটা মেয়ে দাঁড়িয়ে ঠিক সামনে, চিবুক নোয়ানো। মুখশ্রী বোঝা গেল না। ও তো ফাঁকা রাস্তাতেই ড্রাইভ করছিল। এই মেয়ে হুটহাট রাস্তা না দেখেই এসে পড়েছে গাড়ির সামনে। আদ্র একেই ক্ষিপ্ত। তার উপর এই ঘটনায় ক্ষিপ্ততা বাড়ল তরতরিয়ে। চোয়াল খিঁচে গাড়ি থেকে নেমে ঠাস করে দরজা লাগালো। ঘুরে সামনে গিয়েও তপ্ত ধমক দিল না দেখে। আর ইউ ব্লাইন্ড, স্টুপিড গার্ল? দেখে চলতে পারেন না? মেয়েটা চমকালো। দুই কদম পিছিয়ে সহসাই মাথা তুলল। অমনি কপালের ভাঁজ কপালে ফিরে আসলো পুনরায়। সেই স্বল্প পরিচিত শ্যামলা মুখাব্যয়, যার মুখশ্রীতে কিছুটা আতঙ্কের রেশ। আদ্রকে দেখে সেও বোধহয় অবাক হলো। পলক ফেলে তাকালো আশ্চর্য হয়ে। নিজেকে সামলে পরক্ষণে আবার ধমকালো আদ্র। ইউ, দেখে চলতে পারো না? রাস্তায় চলার সময় চোখ কি পকেটে নিয়ে ঘোরো? শিশির মৃদু কথা ফোটায়। সরি, বাট আপনার গাড়ির স্পিডও বেশি ছিল। এটা পায়ে হাঁটার রাস্তা। ফুল স্পিডে 4 চাকা গাড়ি চালানোর নয়। মেয়েটার তপ্ত স্বর, মুখখানাও শক্ত। সেও কিছুটা বিব্রত এই সময়। টিউশন পড়াতো দুটো। আজ থেকে একটা টিউশনই হাতছাড়া হলো। কিছুটা হলেও টাকা আসতো এখান থেকে। এখন আর আসবে না। নিজের টুকটাক খরচটুকু অন্তত চলতো এতে করে। এখন সেই পথ বন্ধ। নতুন টিউশনি খুঁজতে হবে আবার। দুটো টিউশন হাতে থাকলে অনায়াসে কিছু খরচা চালানো যায়। ইকরার উপর কতই বা প্রেশার দেওয়া যায়। লাস্ট টিউশনটা পড়িয়েই ফিরছিল। সেই সময় এই ঘটনা। ওর খিটখিটে কথায় আদ্রের কপালের ভাঁজ প্রখর হয়। রেগে বলে, সেটা তোমার থেকে শিখবো আমি? বেয়াদব, তর্ক করছো মুখে মুখে। অ্যাগেইন সরি, বাট ধমকাচ্ছেন কাকে? গলা নামিয়ে কথা বলুন। এখানে আমি আপনার স্টুডেন্ট নই, আর না আপনি আমার টিচার। ভুলটা আপনার ছিল। আমি কেবলই একজন রোড ক্রসার, আর আপনি ট্রাফিক রুলস ব্রেকার। রুলস ব্রেক করে সবসময় এভাবেই গাড়ি চালান? আদ্র ক্ষুব্ধ হলো। একের পর এক রাগ বেরিয়ে চলেছে। এই মেয়েটাকে এই সময় পুরো কাঁচা চিবিয়ে খেতে ইচ্ছে করল ওর। দাঁত পিষে হাত মুঠিয়ে সংযত করল নিজেকে। রগরগে দৃষ্টিপাত করে আঙুল তুলে কিছু বলতে নিল। এর আগেই দুই একজন পথচারী বাড়াবাড়ি দেখে এগিয়ে আসলেন। কি হচ্ছেটা কি এখানে? একই বাড়াবাড়ি গতিতে গাড়ি চালিয়ে এক্ষুনি একটা অঘটন ঘটিয়ে ফেলছিলেন। তার উপর নিজের দোষ স্বীকার না করে এই মেয়েটার উপর হম্বিতম্বি করছেন কেন ভাই?
বড়লোক হয়েছেন, গাড়ি নিয়ে বেরিয়েছেন বলে কি বাদবাকি পথচারীদের দাম নেই নাকি? এক হাত কপাল চেপে ধরল আদ্র। মগজে গিয়ে আঘাত হানছে আশেপাশের সব কিছু। উপর থেকেই ডিস্টার্ব লাগছে ভীষণ। শিশির আধো চোখে চায়। লোকটার মুখভঙ্গিমায় কিছু একটা আন্দাজ করে বলে বাকিদের উদ্দেশ্যে, ওনাকে কিছু বলতে হবে না, আপনারা আসতে পারেন, উনি আমার পরিচিত, আমরা মিটিয়ে নেব নিজেদের মাঝে। আদ্র চট করে চায়। লোকগুলো চলে যেতেই শিশির তাকায় আবার। বিষণ্ণতায় চটে গিয়েছিল নিজেও। এখন স্বাভাবিক হয়ে ধীরে বলল, সরি স্যার, বেশি বলে ফেলেছি হয়তো। অ্যাকচুয়ালি সরি মাই ফুট। কথায় কথায় সরি বলবে না বেয়াদব, ইম্পিউডেন্ট গার্ল, সরো সামনে থেকে। শিশির তপ্তা মেরে গেল। এই লোকটা আসলেই রকচটা গুরু গম্ভীর। সাফার মেঘাকে বিশ্বাস করে যতই এই ধারণা থেকে বেরোতে চায়, ততই লোকটার রাগ আর গম্ভীরতা দেখে জড়িয়ে যায় আবার। গাড়ির সামনে থেকে সরে দাঁড়ালো মেয়েটা। আদ্র গাড়িতে উঠতে গিয়ে একটু থেমে বলল নিরেট কণ্ঠে, তোমার নামটা যেন কি? শিশির কুচকানো মুখে জবাব দেয়, শিশির। শিশির বেয়াদব, দেখে নেব তোমায়। বিড়বিড় করে গাড়িতে বসে। গাড়ি স্টার্ট করে চলে যায় নিমিষেই। শিশির হতবাক হয়ে তাকিয়েই দেখল। বিকেল গড়িয়ে সন্ধ্যা, অতঃপর সন্ধ্যা গড়িয়ে রাত 1টার কোঠায় ঘড়ির কাঁটা। রৌদ্রের রোজ কান্নায় লেট নাইটে বাড়ি ফেরার ফুরসত মিলল কেবল। রোজই চাবি ঘুরিয়ে সদর খোলে, আজও তাই। ভেতরে ঢুকে সোজা সিঁড়ির দিকে এগোলো। ড্রয়িং রুমের লাইট অফ। উপরে করিডোরে একটা আলো জ্বলছে, নিচেও এসেছে সেটার ঝলকানি। সিঁড়ির দিকে এগোতে গিয়ে ঠুকঠাক শব্দ কানে পড়তেই থমকালো রৌদ্র। নিভু চোখ জোড়া জোরপূর্বক পূর্ণ করল। পিছু ফিরে এদিক ওদিক তাকালো। কোথা থেকে আসছে এই শব্দ? চোখে পড়ল কিচেনে আলো জ্বলছে, সেখান থেকেই আসছে আওয়াজ। কিন্তু এত রাতে কিচেনে কে হতে পারে? সন্দিহান হয়ে টালমাটাল পদযুগল পিছনে হটালো সে। যেতে যেতেই হাতের জ্যাকেটটা ছুঁড়ে মারল সোফার দিকে। এই রাত বিরতে ঘুম ধরা দিচ্ছে না চোখে। মাঝে মাঝেই এমনটা হয়। অভ্যেস হয়ে গেছে মেঘার। হুট করে কি হয় কে জানে। একদিন হঠাৎ করেই ঘুম উবে যায় চোখ থেকে। রাত্রি পার হলেও চোখ জোড়া এক হয় না। সেই 11টা থেকে বিছানায় এপাশ ওপাশ করেও ঘুমোতে পারেনি একবিংশী। টানা 1 ঘন্টা বিরক্তি নিয়ে শুয়েছিল, এতেও ঘুম আসলো না। আব্বু আম্মুর ছবিটা নিয়ে বারান্দায় বসে একা একা বক বক করেছে আরও আধা ঘন্টা। হাঁপিয়ে গেছে রমণী, খিদে পেয়েছিল। যখন রাত করে ঘুম আসে না তখন সবার অগোচরে খিদে পেলে নিজে নিজে মন মতো কিছু একটা বানিয়ে খায় মেঘা। এর মধ্যে নুডলস অন্যতম। আজও নিচে নেমেছে সেই কখন। ভাবল কেবল কফি খাবে, কিন্তু খিদের প্রখরতা বুঝে আলসেমি সত্ত্বেও নুডলস বানাতে কোমর বেঁধে লেগে পড়ল। কিচেনের দরজার কাছে যাওয়া মাত্রই এই অসময়ে মেঘাকে কিচেনে দেখে বিস্মিত হলো রৌদ্র। এই ঘুম পড়ি আজ ঘুমায়নি এখনো। 11টা হতে হতেই সোনার কাঠি আর রূপোর কাঠি নিজেদের জায়গায় বসে ঘুম পাড়ায় এই মেয়েকে। আজ একটু বিপরীত হলো যে। কি করছে এত রাতে? রাতছেটা কি? সেদ্ধ নুডলস নামিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিল মেঘা। এমন সময় পেছন থেকে অপ্রত্যাশিত সেই বেপরোয়া লোকটার মিটমিটে স্বর কানে বাজল, এত রাতে এখানে কি করছো এমপি? খাবার বানানো হচ্ছে এলপির জন্য। মেঘা স্তব্ধ কিচেনে একলা ছিল। আকস্মিক পুরুষালী ভরাট কণ্ঠে নীরবতা কাটতেই তড়াক করে ভয়ে ধক করে উঠল ভীত মেয়েটা। চোখ বড় বড় করে চমকে পিছু ফিরল। রৌদ্র এগিয়ে এসেছে। মেঘা চোখের সম্মুখে ওকে দেখে বুকে হাত রেখে হাঁপ ছাড়ল। ভীতি দূর করল শ্বাস ফেলে। এই লোক কেবলমাত্র আসলো,
ও তো ভেবেছিল এসেছে হয়তো। রৌদ্রের উপস্থিতি বুঝেও গুরুত্ব দিল না মেঘা, এড়িয়ে গেল এভাবে, যেন কাউকেই দেখেনি সে। পিছু ফিরে গরম তেলে পেঁয়াজ কুচি ঢেলে দিল, খুন্তি দিয়ে নাড়ল পরক্ষণে। রৌদ্র উপেক্ষিত হলো, যেটা তার বড্ড অপছন্দনীয়। ঘাড়ে হাত ডলে এগোলো সে, ফ্রিজ হতে ঠান্ডা পানি বের করে 2 ঢোক গিলল। হোয়াট হ্যাপেন সানি? কথা বলছো না কেন? আর তুমি কি করে জানলে আমার খিদে পেয়েছে? হোয়াট এ কানেকশান! আমার আসার আগেই খাবার বানাচ্ছ আমার জন্য। কি বানাচ্ছ দেখি? নুডলস? নট ব্যাড, পছন্দ আমার। মেঘা কথাগুলো সহ্য করলো কোনো রকমে। ঠক ঠক করে কড়াইয়ে খুন্তি নাড়াতে লাগলো। লোকটা বক বক করেই যাচ্ছে। এক পর্যায়ে ঠিক পেছনে এসে দূরত্ব রেখে দাঁড়ালো। অদ্ভুত অভ্যেসের বশে মেয়েটার খোপা হতে টেনে বের করলো কাঁটাটা। ঝরঝরিয়ে চুলগুলো খুলে পড়ল পিঠে, এলোমেলো হয়ে ঢেকে দিল পুরো শরীর। এতেই খুন্তি ছেড়ে তিরিক্ষি হয়ে পিছু ফিরল মেঘা। ততক্ষণে রৌদ্র পাশে সরে গেছে। কেবিনেটে একটু হেলান দিয়ে রয়ে শয়ে দাঁড়িয়েছে। মেঘার খ্যাটখেটে দৃষ্টি আর চোখে দেখে চুলের কাঁটাটা হাতে নাচালো। ওর দিকে ফিরে পেঁয়াজের তুলনায় দ্বিগুণ ঝাঁজ দেখিয়ে মেঘা বলল, ডিস্টার্ব করবেন না রাইনো মুখো, দূরে যান আমার থেকে। ও সুইটহার্ট, এত তেজ কেন দেখাও আমায়? কাছেই আসিনি এখনো। দূরে থেকে আরও কত দূরে যাব? দূরে যাওয়া ভালো লাগে না জান পাখি। ছিলাম তো এতগুলো দিন দূরে। দূরত্ব বড্ড পীড়া দেয়। এবার একটু কাছে আসলে খুব ক্ষতি হবে কি? মেঘা কিরমিরিয়ে উঠল। সকাল থেকে মেজাজ চড়ে আছে। লোকলজ্জায় বাড়ির কারোর সামনে স্বস্তি নিয়ে দাঁড়াতে পারিনি ও। সাফা বারবার খোঁচাচ্ছে ওকে। সবাই কেমন সুচালো চোখে তাকাচ্ছে ওর দিকে। সবই এই লোকের মিথ্যাচারের জন্য। মেঘা কটমট করে বলল, ইউ বিস্ট, ইরিটেটিং ম্যান। আমার প্রশ্নের উত্তর দিন আগে। সকালে মিথ্যা বলেছেন কেন সকলকে? লাভ বাইট? কিসের বাইট বয়ে বেড়াচ্ছেন আপনি? বউয়ের দেওয়া লাভ বাইট। বউ? কিসের বউ? আমার বউ। মিথ্যে বলবেন না। আমি কখন বাইট করলাম আপনার গলায়? আমি কখন বললাম তুমিই বাইট করেছ? বলেছি একবারও? মেঘা ছ্যাদ করে ওঠে, তাকায় দীর্ঘ নয়নে। ক্ষিপ্ত মুখাব্বয়ে বদল আসে চট করে। এক মুহূর্তে মস্তিষ্ক এলোমেলো হলো। ও জানে ও এই কাজ করেনি, আর এই লোক একটাবারের জন্য মেঘার নামও নেয়নি সেই সময়। কেবলই বউ বলেছিল। কে বউ? কোন বউ? তা তো বলেনি। মেঘার চট করে পরিবর্তন হওয়া ভরকানো ভাবমূর্তি দেখে ঠোঁট বাঁকায় রৌদ্র। চুলের কাঁটাটা পকেটে ঢুকিয়ে মেয়েটার নির্ভেজাল মুখ পানে তাকিয়ে বলে বুকে হাত ঠেসে, বাই দ্য ওয়ে, তুমি কি কোনোভাবে নিজেকে আমার বউ বলে স্বীকার করছো? আমি তো কেবলই আমার বউয়ের কথা বলেছি। নাম নিয়ে তোমার কথা বলিনি তো। বাইট তো করেছে আমার বউ। মেঘা চোখ রাঙিয়ে তুলল। নাকের পাটা ফুলে উঠল তিক্ত ক্ষোভে। কি বলছে এই লোক? বউ মানে? কোন বউ? এক মুহূর্তে আচানক হিংস্র বেগে রৌদ্রের কলার টেনে ধরল সে। লম্বাটে লোকটাকে টেনে ঝুঁকিয়ে আনল। গজগজ করে উঠল দাঁত চেপে। ঊর্ধ্বে হিসিয়ে বলল, এই, জানে মেরে ফেলবো একদম। কে বাইট করেছে গলায়? কোন বউ বাইট করেছে? আর কে আছে আপনার জীবনে? বিদেশে গিয়ে আমাকে রেখে আর কাকে জড়িয়েছেন নিজের সাথে বলুন? শেষের কথাটুকু কণ্ঠ চিপে চেঁচিয়ে বলল। চোখে একরাশ আবেগ নিয়ে পিটপিট করে তাকিয়ে দেখল রৌদ্র। বামভ্রু উঁচিয়ে বাঁকা হাসল। এলোমেলো কেশে অগ্নিকন্যার হিংসাত্মক সত্তাটা বেশ সোজাসুজি স্পষ্ট ধরা দিল তার চোখে। ফুঁসছে মেঘা। রৌদ্র বেশ এনজয় করল। শিথিল ভঙ্গিতে পরখ করে বলল হিমশীতল কণ্ঠে, তোমাকে রেখে আর কাউকে জড়ানোর প্রয়োজন বোধ করিনি। মেঘার একই তেজি স্বর।
কামড়ের দাগ কোথা থেকে আসলো তাহলে? কে কামড়েছে গলায়? আমার বউ। চুপ! কোন বউ কামড়েছে বলুন? রৌদ্র মিটমিটে হাসে। রমণীর একগোছা কুন্তল টেনে নাকের ডগায় ঠেকায়। চোখ বুজে দীর্ঘশ্বাস টেনে বলে, তুমি? মাথা খারাপ? কখন বাইট করলাম আমি? মনে করো। মেঘা কপাল কুঁচকায়। রৌদ্রের কলার চেপে ধরে আছে এখনো। ওর টানে সমান হতে গিয়ে ঝুঁকে পড়েছে রৌদ্র। ওদিকে ভাজা পেঁয়াজ পুড়ে ছাই, ফুটছে গরম তেল। বেপরোয়া লোকটা বারংবার চিলতে পরিমাণ হাসে বেখেয়ালে। মেঘা এখন ধ্যান খুইয়েছে। ঘোর ভাঙলে এই সত্তাটাকে হারাবে আবার। ওর নির্বোধমুখ ভঙ্গিমা দেখে মুখ খুলল রৌদ্র। মেঘার বামভ্রুর নিকট আলতো টোকা মেরে বলল, মনে করতে সাহায্য করি। আমার দেয়া প্রথম আঘাত যেমন এটা ছিল, তেমনি তোমার দেওয়া প্রথম আঘাতও এটা ছিল। তবে আমি এটাকে আঘাত ভাবিনি কখনো। আঘাত ভাবলে ভালোবাসার চিহ্ন বলতাম না। মনে করে দেখো তো, সেদিন আমার গলায় দাঁত বসিয়েছিলে কিনা? খুব ভেবেও মেঘার কিছুই মনে পড়ল না। মস্তিষ্ক সাড়া দিল না শত চেষ্টাতেও। কখন দাঁত বসালো? ভাবতে গিয়ে মুখ ছোট করল সে। কলার ছেড়ে আবারও সন্দিহান হলো। মিথ্যে বলবেন না রাইনো মুখ, আমি কোনোদিন এই অকাজ করিনি। করেছো সুইটহার্ট, পিচ্চি ছিলে তাই মনে নেই। রৌদ্রের পকেটে ফোন ভাইব্রেট হচ্ছে। মেঘা চকিতে তাকালো পকেটের দিকে। পরক্ষণে রৌদ্রের পানে তাকিয়ে প্রসঙ্গ পাল্টে খিটখিটে স্বরে জানতে চাইল, কে ফোন করেছে? না দেখেই উত্তর করল রৌদ্র, কেউ না। কটমট করে মেঘা। এই লোক কিছু তো একটা লুকোচ্ছে ওর থেকে। সেদিন ডাক না দেখিয়ে ফোনটা ঘেঁটে দেখলেই পারত, খোলাসা হতো সব। কে ফোন করেছে জানা যেত। আর ওই দিন ওই বাচ্চা, কে ছিল ওটা? কল স্ক্রিনে কোন বাচ্চার ছবি ছিল? কার নাম্বার বাচ্চার ছবি সমেত সেভ করেছে রৌদ্র? এ কথা মনে উঠতেই দাঁত খিচে আসলো। অজ্ঞাত কারণে রাগ উঠল অত্যাধিক। দলা পাকিয়ে শ্বাস আটকালো গলায়। রৌদ্র পকেটে হাত ঢুকিয়ে ফোন সাইলেন্ট করা মাত্রই আচানক গরম তেলের কড়াই হতে খুন্তিটা তুলে নিল মেঘা। বিলম্বহীন উত্তপ্ত পাশটা চেপে ধরল রৌদ্রের ডান হাতের কবজির ঠিক উপরে। সহসা চোখ বুজে নিল রৌদ্র। বাম হাত দিয়ে শক্ত করে চেপে ধরল কেবিনেটের একধার। মেঘা কিরমিরিয়ে ধরা জবানে বলল, আই হেট ইউ রাইনো মুখ, আই জাস্ট হেট ইউ। রৌদ্রের উদ্বেগ নেই। কিয়ৎকাল বাদ চোখ মেলে চোখ রেখেছে একবিংশির ছলছলে আখিতে। মেঘার চোখ জোড়া টলমল, যেন পানি গড়াবে এক্ষুনি। মুহূর্ত কয়েকও রৌদ্রের প্রতিক্রিয়া না পেয়ে ভ্রু কুঁচকে ফেলল মেঘা। হাতের দিকে তাকালো। খুন্তিটা কি গরম নয়? তাপের আঘাতেও এই লোকের ভ্রুক্ষেপ নেই কেন? রৌদ্রের হাত থেকে খুন্তিটা সরিয়ে উত্তাপ অনুমানের জন্য এক আঙ্গুলের ডগায় ওটাকে ছুঁয়ে দেখল মেঘা। অমনি প্রখর সেকে ছিটকে সরে আসলো পিছনে। ঝনঝনিয়ে হাত থেকে স্টিলের চামচটা খসে পড়ল মার্বেলের মেঝেতে। বিকট শব্দ হলো এতে। বহুক্ষণ চুলোর আঁচে গরম তেলে চোবানো ছিল সেটা। উত্তপ্ত হয়েছে সাংঘাতিক। ন্যানো সেকেন্ডেই চিনচিন করে উঠল তর্জনীর ডগা। মেঘা ছিটকে পিছিয়ে যেতেই রৌদ্র ওকে টেনে ধরল। ওর ব্যথাতুর হাতটা সাথে সাথে পানি ভর্তি জগের ভেতর চুবিয়ে নিল নিজেকে সামলে নিয়ে। কিংকর্তব্য বিমূঢ় বনে গেল একবিংশী। ছলাৎ করে গোল গোল চোখে তাকালো রৌদ্রের দিকে। পরক্ষণে রৌদ্রের ডান হাতের দিকে। কবজির উপরে দগদগে লালচে দাগ। মেয়েটা আকস্মিক ধাক্কায় কেঁপে ওঠে। টুপ করে নোনা পানি ঝরে পড়ে চোখের কিনার ঘেঁষে। ভয়ে ভয়ে তাকায় রৌদ্রের দিকে। লোকটা চেয়ে আছে আগে থেকেই, একটু পরিবর্তন নেই। মেঘা সেই এক চিমটে সামান্য উত্তাপ সহ্য করতে পারল না। আর এই লোক? ভাবতে পারল না মেঘা।
নিজের হাতটা জগ থেকে তুলে রৌদ্রের হাতটা টেনে ধরল। পোড়া স্থানটা কালশিটে বর্ণ ধারণ করেছে ইতিমধ্যে। মেঘা ভরকায়, ধকধকে অনুভূতিতে শিউরে ওঠে, চোখে চোখ রাখে। ঠোঁট ভিজিয়ে শঙ্কিত হয়ে কেঁপে কেঁপে উচ্চারণ করে মেয়েটা, রৌদ্র। প্রত্যুত্তরে ক্ষীণ হাসে রৌদ্র। চোখ জুড়িয়ে মেঘাকে ছেড়ে দেয়। নিজের হাতটা ওর থেকে ছাড়িয়ে নেয়। হাত ঝেড়ে বলে, আমি যা সহ্য করি তা তোর সহ্য সীমানার বাইরে সানি। পোড়াচ্ছিস পোড়া। নিজে পুড়তে আসিস না, ছাই হয়ে যাবি নয়তো। খিদে পেয়েছে তো? খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়, রাত হয়েছে অনেক। গুড নাইট। আর এক মুহূর্ত অপেক্ষা করল না বেপরোয়া লোকটা। মূর্ত রমণীকে পাশ কাটিয়ে ধূপধাপ পা ফেলে কিচেন ছাড়ল। কেবলই বাকহারা হয়ে শূন্য খেয়ালে তাকিয়ে রইল একবিংশী। আশপাশ কেমন ঝাপসা হয়ে আসলো ক্ষণিকের ব্যবধানে।